নমস্কার দর্শকবৃন্দ। ঘুম ভাঙার পর আমরা সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে সবথেকে বেশি খেয়াল করি বা যে জিনিসটা আমাদের প্রায় অভ্যাসে পরিণত হয়েছে সেটা হলো ঘুম ভাঙার পর আমরা কিন্তু বালিশের পাশে রাখা নিজের ফোনটা চেক করি। কোনো নোটিফিকেশান এসছে কিনা, কোনো নতুন কিছু এসছে কিনা, বা কোনো মেসেজ এসছে কিনা, কারো ফোন এসছে কিনা, সেটা আমরা চেক করি। এই যে অভ্যাসটা, এটা আস্তে আস্তে আপনার কিন্তু মানসিক সমস্যায় পরিণত হচ্ছে এবং মেডিকেল ভাষায় এটাকে বলা হয় নমোফোবিয়া। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই যে আপনার অভ্যাস, যে আপনি বারবার ফোন চেক করছেন, বারবার ফোন দেখছেন, এই যে অভ্যাস, এই অভ্যাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কি করে আপনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যা আপনার এই অভ্যাসটাকে কমাতে অনেকটা হেল্প করবে। আশা করব দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শকবৃন্দ, নমোফোবিয়া শব্দটা এসছে নো মোবাইল ফোন ফোবিয়া থেকে। সহজ ভাষায় যদি আমি একটু খুলে বলি তাহলে বলবো, যদি আপনার কাছে আপনার ফোন না থাকে, যদি আপনার ফোনে চার্জ শেষ হয়ে যায়, বা হয়তো আপনি বাসা থেকে বা ঘর থেকে বাইরে বেরিয়েছেন অফিসের কাজে, বা হয়তো আপনার কোনো পার্সোনাল কাজে, আপনার পকেটে আপনি দেখলেন মোবাইল ফোনটা নেই, আপনি তাড়াহুড়া করে আবার বাড়িতে ফিরে গেলেন, দেখলেন যে ফোনটা কোথায় আছে, খুঁজলেন, তার জন্য আপনার উদ্বেগ হলো, তার জন্য আপনার মনটা একটু অশান্তি অশান্তি লাগলো, বিরক্তিকর ভাব লাগলো। এই যে অভ্যাসটা বা এই যে মানসিক সমস্যাটা, এটাকে বলা হয় নমোফোবিয়া। কিন্তু আজকালকার আধুনিক যুগে যেভাবে স্মার্টফোন বাড়ছে, যেভাবে স্মার্টফোন ঘরে ঘরে লোকের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই যে এটা একটা সাধারণ অভ্যাসে ধীরে ধীরে বিবেচিত হচ্ছে। দর্শকবৃন্দ, কিভাবে খেয়াল করবেন যে আপনার মধ্যে বা আপনার ফ্যামিলির কারো মধ্যে এই যে নমোফোবিয়া, এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, সেগুলো একটু আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথম লক্ষণ হলো, আপনি দেখবেন যে অনেকেই আছেন যারা কিনা ফোন পকেটে রেখেছেন, কিন্তু কোনো নোটিফিকেশান এলো, কোনো আওয়াজ হলো, তার হাতটা কিন্তু অটোমেটিক্যালি পকেটে চলে গেল। তিনি হয়তো আপনার সাথে কথা বলছেন, হঠাৎ করে পকেট থেকে ফোনটা বের করে তিনি চেক করলেন নোটিফিকেশান এসছে কিনা, কিসের আওয়াজ হলো, কি আওয়াজ হলো, বা তার মনের মধ্যে একবারও কথাটা আসছেও না, বা তিনি ভাবছেনও না যে তিনি হয়তো আপনার সামনে দাঁড়িয়ে আছেন বা কোনো একটা ইমার্জেন্সি বিষয়ে কথা বলছেন। তিনি কথা বলতে বলতে হঠাৎ করে ফোনটা বের করলেন, বের করে স্ক্রিন লকটা খুললেন, ফোনটা স্ক্রল করলেন, চেক করলেন কোনো নোটিফিকেশান এসছে কিনা, এবং সেটাকে আবার পকেটের মধ্যে রেখে দিলেন। দ্বিতীয় লক্ষণ আমরা দেখতে পাই, হয়তো আপনারা বাইরে কাজে বেরোচ্ছেন, পকেটে ফোনটা রেখেছেন, বারবার পকেটে হাত দিয়ে দেখছেন ফোনটা পড়ে গেছে কিনা। কেউ হয়তো ফোনটা ব্যাগের মধ্যে রেখেছেন, তিনি বারবার ব্যাগটা খুলে দেখছেন ফোনটা হারিয়ে গেছে কিনা। এই যে ফোন হারিয়ে যাওয়ার ভয় বা ফোন বারবার চেক করার ভয়, এটাও একটা নমোফোবিয়ার অনুভূতি বা লক্ষণ। তৃতীয় লক্ষণ যেটা আমরা দেখতে পাই, অনেকে আছেন যারা কিনা ফোন নিয়ে ঘাঁটছেন, ফোন দেখছেন, ফোন ব্যবহার করছেন, ফোনের যে ব্যাটারি পার্সেন্টেজ সেটা 20% নেমে গেলেই তারা কিন্তু তাড়াহুড়া করে চার্জার খোঁজাখুঁজি করা শুরু করেন। ঘরের মধ্যে থাকলে চার্জার খোঁজেন, বাইরে থাকলে চার্জার খোঁজেন, বা হয়তো কোনো বন্ধুর বাসায় আছেন, ঘরে আছেন বা কোথাও আছেন, সেখানে পাওয়ার ব্যাংক খোঁজেন, যাতে কিনা তার ফোনটা বন্ধ না হয়ে যায়। এই যে ভয়, এই যে অস্থিরতা, এটাও একটা লক্ষণ। চতুর্থ লক্ষণ যেটা আমরা দেখতে পাই, আপনারা অনেকেই আছেন যারা কিনা ফোন ছাড়া একদম থাকতে পারেন না। এমনকি আপনি শুয়ে আছেন, ফোন ঘাঁটছেন, আপনি জেগে আছেন, ফোন ঘাঁটছেন, আপনি বাথরুমে গেছেন, টয়লেট করতে গেছেন, তাও কিন্তু ফোনটাকে সাথে করে নিয়ে গেছেন। আপনি হয়তো পাশের কোনো দোকানে কোনো জিনিস কিনতে গেছেন, ফোনটাকে সাথে করে নিয়ে গেছেন। যদি আপনার কাছে ফোন কয়েক সেকেন্ডের জন্য না থাকে, আপনার মনের মধ্যে বা আপনার একটা চিন্তাভাবনার মধ্যে একটা অস্থিরতা হয়ে যায়, মনে হয় যে কিছু যেন অসম্পূর্ণ রয়ে গেছে, আমার জন্য টাইম কাটছে না, বোর লাগছে, এটাও একটা লক্ষণ। আর পঞ্চমত আমরা দেখতে পাই, আপনারা যারা স্টুডেন্ট আছেন, ছাত্রছাত্রী আছেন, তারা যখন আমার কাছে দেখাতে আসে, তাদের যদি ঘুমের সমস্যা হয়, বা হয়তো আপনারা যারা বয়স্করা আছেন বা যারা অ্যাডাল্ট আছেন, তারাও যখন ঘুমের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করেন, আমি তাদেরকে বলি যে আপনি আপনার ফোনটাকে পাশে রাখবেন, ফোন ঘাঁটবেন না, আপনার ঘুম কিন্তু চলে আসবে। কিন্তু তারা নিজে থেকেই বলেন যে ডাক্তারবাবু, আমি তো চেষ্টা করি ফোনটা না ঘাঁটার, কিন্তু আমি কোনো মতেই কমাতে পারছি না। আমি জানি যে আমি যদি ফোন না ঘাঁটি তাহলে আমার ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে, আমার ঘুমটা পূর্ণ হবে। কিন্তু কি করব বলুন?
যখনই স্ক্রল করি কোনো না কোনো জিনিস একটা চোখের সামনে চলে আসে, সেটাকে দেখতে থাকি, বা হয়তো শর্ট ফিড স্ক্রল করছি, বা হয়তো সোশ্যাল মিডিয়া করছি, কোনো জিনিস দেখতে দেখতেই আমার কিন্তু টাইম কেটে যায়। দেখি যে আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে ভোর 3টে 4টে বেজে গেছে, আমার ঘুমোতে লেট হয়। আমি জানি যে ফোন ঘাঁটলেই লেট হয়। আমি পড়াশোনা করছি, আমি জানি যে পড়ার ফাঁকে ফাঁকে ফোনটা ঘাঁটলে আমার একটু ভালো লাগে, কিন্তু ফোন ঘাঁটলে পড়াশোনাতেও ক্ষতি হয়, আমি মন দিতে পারি না। কিন্তু কি করব বলুন, এই অভ্যাসটাকে আমি ছাড়তে পারছি না। এই যে ধরুন আপনি জানেন, কিন্তু আপনি আপনার অভ্যাসকে চেঞ্জ করতে পারছেন না বা পরিবর্তন করতে পারছেন না, এটাও একটা লক্ষণ। তাহলে আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতে পারে, ডাক্তারবাবু এই যে এতগুলো লক্ষণ বললেন বা এই যে এতগুলো সমস্যা বললেন, এই সমস্যাটা কেন হয়? অ্যাকচুয়ালি এই সমস্যাটা হয় যখন আপনার দেখবেন যে যারা ফোন ঘাঁটেন তাদের মধ্যে এই জিনিসটা খুব ভালো রকম কাজ করে। তারা যখন সোশ্যাল মিডিয়া ঘাঁটেন, তারা যখন কোনো ইউটিউবে ভিডিও দেখেন, বা হয়তো তারা কোনো লাইক পাচ্ছেন, কমেন্ট পাচ্ছেন, কেউ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, কেউ তাকে কমেন্ট করছে, কারো ফটোতে কেউ কিছু কমেন্ট করলে যার ফটোতে কমেন্ট করছে তার মাথায় একটা ছোট ছোট ডোপামিন হিট হয় এবং একটা আনন্দের অনুভূতি হয়। এতে কি হয় যে মস্তিষ্ক ভেবেই বসে ফোনের মধ্যে কোনো সোশ্যাল মিডিয়ার লাইক এলে, কমেন্ট এলে, বা হয়তো কেউ কিছু বললে, বা ফোনের সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই বুঝি মস্তিষ্কে ডোপামিন রিলিজ হবে, মস্তিষ্ক আনন্দ পাবে, খুশি পাবে। যখন ফোন থাকে না তখন কি হয়, মস্তিষ্কের মধ্যে সেই যে ডোপামিন নিঃসরণটা সেটা কমে যায় এবং মস্তিষ্ক আস্তে আস্তে কি হয়, ফোন ঘাঁটার একটা যে নেশা সেটার মধ্যেই আসক্ত হয়ে পড়ে। যখন ফোন ঘাঁটেন তখন কি হয়, ডোপামিন নিঃসরণ হয়, এবং যখন ফোন ঘাঁটেন না তখন কি হয়, ডোপামিন নিঃসরণ হয় না। দ্বিতীয়ত আমরা দেখতে পাই অনেকেই আছেন আপনারা যারা কিনা একাকিত্বতে ভুগেন। অর্থাৎ আপনি আপনার মনের মানুষ, বা হয়তো মনের মতো লোক, বা হয়তো মনের মতো বন্ধু বান্ধব আপনি কিন্তু পাচ্ছেন না। আপনি আস্তে আস্তে বা ধীরে ধীরে ফোনের মধ্যেই নিজেকে, বা নিজের মনের মানুষ, নিজের বন্ধু বান্ধব, নিজের যে একটা জায়গা সেটা আপনি বানাচ্ছেন। এতে আপনি আপনার মতো করে ফোন ঘাঁটায় আসক্ত হয়ে পড়ছেন। আপনি ফেসবুক করছেন ঘন্টার পর ঘন্টা ধরে, আপনি হয়তো ইউটিউব করছেন, আপনি হয়তো ইনস্টাগ্রাম ঘাঁটছেন, যাতে কিনা আপনি নতুন বন্ধু বান্ধব পান, আপনি আপনার মনের মানুষ পান। এই জন্যই করছেন যে আপনার মনের মধ্যে একটা লোনলিনেস কাজ করছে, একটা একাকিত্ব কাজ করছে। তৃতীয়ত অনেকেই আছেন যারা কিনা ফোনটাকে কাছে রাখতে বেশি পছন্দ করেন। অর্থাৎ তার যদি ফোন কাছে না থাকে তার মনের মধ্যে অ্যাংজাইটি, প্যানিক এগুলো কিন্তু শুরু হয়। তার কাছে যদি ফোন থাকে সে মনে করে আমার কাছে তো ফোন আছে মানে আমি সব জায়গায় যোগাযোগ রাখছি, সবার থেকে খোঁজ খবর পাচ্ছি, সব কিছুরই খোঁজ রাখছি। এই যে ভাবনা চিন্তা, এটা কি করে সাময়িকভাবে সেই মানুষটার নিরাপত্তা দেয়, বা সাময়িকভাবে সেই মানুষটা মনে করে যে আমি ঠিক আছি, আমি একদম ওকে আছি। কিন্তু বাস্তবে তার যে মানসিক উদ্বেগ সেটা কিন্তু ধীরে ধীরে ফোনের প্রতি বাড়িয়ে দেয়। আর চতুর্থত আমরা কিন্তু ফোমো টাইপ কিছু মানুষ দেখতে পাই, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা সোশ্যাল মিডিয়া ঘাটেন, যারা কিনা তার বন্ধু বান্ধবের বিভিন্ন রকমের পোস্ট দেখেন যে বন্ধুরা কোথায় গেছে, কি করছে, ঘুরছে, কি কিনছে না কিনছে, কি আপডেট দিচ্ছে, সবকিছু কিন্তু খোঁজ খবর রাখেন। একদিন যদি আপনার ফোনে নেট না থাকে, একদিন যদি আপনার ফোনে চার্জ না থাকে, তাহলে আপনার মানসিকভাবে যে উদ্বেগ, যে চিন্তা, যে অ্যাংজাইটি সেটা কিন্তু বেড়ে যায়। তাহলে দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে নমোফোবিয়ার লক্ষণ কি, বা এই সমস্যাটা কোথা থেকে তৈরি হয়, এর কারণগুলো কি কি। এবার আপনাদের অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে যে ডাক্তারবাবু তাহলে ফোনটাই তো মাধ্যম এই নমোফোবিয়া হওয়ার, বা এই নমোফোবিয়ার লক্ষণটা হওয়ার। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, বরং এটা আপনার মানসিক যে স্বাস্থ্য তার সাথে সম্পর্কিত। ফোনটা একটা মাধ্যম আপনার অন্য কারোর সাথে যোগাযোগ রাখার। আপনাকে আপনার মানসিক যে অভ্যাস সেটাকে চেঞ্জ করতে হবে। তার কারণটা হলো মানসিক অভ্যাসের মধ্যেই আপনার কিন্তু সমাধান লুকিয়ে আছে। এবার আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু তাহলে আমি এটা কমাবো কি করে? কমানোর বিভিন্ন রকম উপায় রয়েছে। আগে আমি কিছু প্রতিরোধকমূলক ব্যবস্থা বলবো, তারপরে আমি হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো। প্রথম যে ব্যবস্থাপনা আপনি গ্রহণ করতে পারেন সেটা হলো আপনি ধীরে ধীরে আপনার যে স্ক্রিন টাইম সেটাকে আপনি কমান। ফোনটাকে অন্য ঘরে রাখতে পারেন, অথবা অন্য ঘরে চার্জ দিতে পারেন। প্রথমে 10 মিনিট, তারপরে 20 মিনিট, তারপরে 30 মিনিট আপনি ফোন ছাড়া থাকুন। এতে দেখবেন আস্তে আস্তে আপনার ফোন ঘাঁটার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনি হয়তো ফোন আপনার কাছে রেখেছেন, যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন সেটাকে বন্ধ রাখুন। এতে কি হবে, আপনার কাছে প্রয়োজনীয় নোটিফিকেশন ঢুকবে, সেটা হয়তো দিনে 1টা 2টো 3টে 4টে পর্যন্ত ঢুকবে, এবং এতে কি হবে আপনার বারবার ফোন চেক করার যে অভ্যাস সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তৃতীয়ত
আপনি যখন ঘুমোতে যাবেন তার ঠিক 1 ঘন্টা আগে ফোনটাকে দূরে করে রাখুন। এতে দেখবেন যে আপনার ঘুমের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনার ফোন ঘাঁটার যে অভ্যাস সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ঘুমের আগেটায় আপনি বই পড়তে পারেন, কবিতা পড়তে পারেন, গল্প পড়তে পারেন, উপন্যাস পড়তে পারেন। এটাও কিন্তু একটা খুব ভালো অভ্যাস আপনার ফোন থেকে আপনার যে আগ্রহ সেটা কমানোর জন্য। কিন্তু আজকালকার দিনে আপনি দেখবেন যে গল্প বলুন, উপন্যাস বলুন, সবই কিন্তু আমরা ফোনের মধ্যে বেশি পড়ি। বিশেষ করে কিন্ডালে আমরা বেশি পড়ি বা হয়তো কোনো পিডিএফ ফাইল নিয়ে বেশি পড়ি। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ফোনের প্রতি যদি আপনাকে আগ্রহ কমাতে হয় বা আপনার যদি মানসিক অভ্যাস চেঞ্জ করতে হয়, তাহলে বই একটা বিরাট মাধ্যম আপনার এই অভ্যাসটাকে ঠিক করার জন্য বা আপনাকে ঠিক করার জন্য। এই সমস্যার জন্য সবথেকে ভালো যে ঔষধ বা প্রথম ঔষধ যেটা খুব ভালো রকম কাজ করে সেটা হলো আর্সেনিকাম অ্যালবাম। আপনারা অনেকেই দেখেছেন যে অনেকে আছেন যারা কিনা বারবার তার ফোনের নোটিফিকেশন চেক করেন, যে এই বুঝি কোনো একটা নোটিফিকেশন এলো, ওই বুঝি একটা নোটিফিকেশন এলো, বা হয়তো তাকে দেখবেন যে তার ফোনের চার্জ শেষ হতে এলে বা হয়তো ফোনের চার্জ 10% বা 15% আছে, তাকে দেখবেন যে সে কিন্তু চার্জার খুঁজবে, যে ফোনটাকে যেন খুব তাড়াতাড়ি চার্জে লাগানো যায়। এই যে মানসিক উদ্বেগ বা এই যে মানসিক অস্থিরতা, যে ফোনটা বন্ধ হয়ে গেলে কি হবে, ফোনটা বন্ধ হয়ে গেলে তো আমি কিছু করতে পারবো না, বা ফোনের মধ্যে নোটিফিকেশন না এলে আমি কিছু করতে পারবো না, বা হয়তো ফোনের মধ্যে নেটওয়ার্ক নেই, তার মানসিক যে উদ্বেগ সেটা বেড়ে যায় এবং সে সবকিছু কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। যদি আপনি এই টাইপের কোনো একটা পেশেন্ট দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যালবাম খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে আপনি আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি বা 200 পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন। পেশেন্টের মধ্যে লক্ষণ যত ভালো হবে তত আপনি 200 পোটেন্সির দিকে যেতে পারেন। এতে দেখবেন যে পেশেন্টের যা সমস্যা বা রোগীর যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এরপরে দ্বিতীয় যে ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ আর্জেন্টাম নাইট্রিকাম। আপনি অনেক কাউকে দেখেছেন যারা কিনা বারবার ফোন চেক করে এবং বারবার তার ফোনের নেটওয়ার্ক চেক করে। কোনো কারণবশত তার ফোনে যদি চার্জ না থাকে বা তার ফোনে যদি নেটওয়ার্ক না থাকে, সে কিন্তু মনের মনে একটা যে অভ্যাস বা মনের মধ্যে একটা উদ্বেগ চিন্তাভাবনা লেগে থাকে যে আমার ফোনে যদি কোনো জরুরি নোটিফিকেশন আসে আমি দেখবো কি করে, আমার ফোনে যদি জরুরি কোনো কল আসে আমি দেখবো কি করে, বা আমার ফোনে যদি জরুরি কোনো জিনিস থাকে সেটা আমি কাজের সময় খুঁজে পাবো কি করে। এবং এদের মধ্যে ফোমো যে ব্যাপারটা বা ফেয়ার অফ মিসিং আউট, এই যে ব্যাপারটা এটা কিন্তু সব থেকে বেশি থাকে। অর্থাৎ সে ভাবে যে আমার ফোনে যদি চার্জ না থাকে তাহলে আমি হয়তো অন্যদের থেকে পিছিয়ে পড়বো, বা হয়তো আমি কাজের সময় কোনো নোটিফিকেশন বা ফোন হয়তো পাবো না। তাই আপনি এক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম 30 পোটেন্সি বা 200 পোটেন্সি পেশেন্টের লক্ষণ ওয়াইজ কিন্তু আপনি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। নেক্সট যে ঔষধ যেটা কিনা এই সমস্যায় সব থেকে ভালো কাজ করে দর্শক কিন্তু সেটা হলো ক্যালিফস। আমরা দেখেছি যে অনেকেই আছেন যারা কিনা ফোনের সামনে বা হয়তো ধরুন ল্যাপটপের সামনে বা স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা কাজ করছেন। সে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে। তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অতিরিক্ত কি হয় যে তারা যখন স্ক্রিন টাইমে কাজ করেন বা স্ক্রিন লাইটের সামনে কাজ করেন, তখন তাদের মস্তিষ্কের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয় বা মানসিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েন বা মানসিকভাবে তিনি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েন এবং ফিজিক্যাল দিক থেকেও কিন্তু তিনি কিছুটা ক্লান্ত থাকেন। অনেক সময় কি হয় যে তাদের কিন্তু ঘুম আসে না বা টাইম মতো ঘুম আসে না। তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্রেন টনিক হিসাবে কাজ করে। এক্ষেত্রে ডোজ হিসেবে আপনি ক্যালিফস 6 পোটেন্সি বা 30 পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন। তবে অলওয়েসলি মনে রাখবেন যে ক্যালিফস 200 পোটেন্সি কিন্তু এদের জন্য নয়। তাই আপনি কখনো ক্যালিফস 200 পোটেন্সি এদের জন্য ব্যবহার করতে পারবেন না। এদের জন্য কিন্তু ক্যালিফস 6 বা 30 পোটেন্সি সব থেকে ভালো ঔষধ বা সব থেকে গুড পোটেন্সি হিসাবে কিন্তু বিবেচিত হয়। নেক্সট যে ঔষধ যা কিনা এই সমস্যায় সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ নাক্স ভূমিকা। আপনারা অনেকেই দেখেছেন যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা রাত জেগে ফোন ঘাটেন। সেটা হয়তো ফোনের মধ্যে কোনো একটা ভিডিও দেখছেন বা হয়তো ফোনের মধ্যে কোনো একটা কাজ করছেন। হয়তো আপনি রাত জেগে ফোন দেখছেন, ফোন ঘাটছেন, বিছানায় শুয়ে থাকলেও ফোন ঘাটতে পারেন অথবা চেয়ারে বসে আপনি ফোন ঘাটছেন। কিন্তু এদের মধ্যে একটা বিশেষ লক্ষণ দেখতে পাওয়া যায় যে হয়তো ধরুন ফোন ঘাঁটতে ঘাঁটতে ইন্টারনেট শেষ হয়ে গেল বা হয়তো চার্জ শেষ হয়ে গেল। সে হয়তো পাশে কারো কাছ থেকে বা বন্ধুর কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে নেট ধার চাইলো বা হয়তো বললো এই হটস্পটটা অন করে দে বা নেটটা অন করে দে, আমি একটু কানেক্ট করবো বা একটু চার্জারটা দিয়ে আমি ফোনটা চার্জ দেবো। যদি সেই বন্ধু বা আত্মীয় স্বজন তাকে যদি নেট না কানেক্ট করতে দেয় বা চার্জার যদি না দেয়, তাহলে কি হবে, সেই ব্যক্তিটার প্রচুর পরিমাণে রাগ হবে এবং এতটাই রাগ হবে সে হয়তো মুখে কয়েকটা গালাগালি করে দিল বা হয়তো সেই বন্ধুটাকে একটা চড় মেরে দিল বা আত্মীয় স্বজনের সাথে একটা মারপিট করার মতো একটা ঝামেলা হলো। এদের ক্ষেত্রে নাক্স ভূমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি বা 200 পোটেন্সি কিন্তু খুব ভালো রকম কাজ করে। নেক্সট যে ঔষধ যা কিনা এই সমস্যায় সব থেকে ভালো কাজ করে সেটা হলো ইগনেশিয়া আমারা। অনেকের মধ্যে আপনি দেখতে পাবেন যে ফোন না থাকলে বা হয়তো ফোন কোনো রিপেয়ারিং দোকানে দেওয়া আছে বা হয়তো সে একদিন ফোনে রিচার্জ করেনি বা হয়তো ফোনটা চলছে না, সেক্ষেত্রে কিন্তু সে প্রচুর পরিমাণে একাকিত্বে ভোগে, বিষণ্ণতায় ভোগে, মন খারাপ
থাকে তার, এবং এসব সমস্যাতে আপনি ইগনেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি অনেকের মধ্যে দেখবেন যারা কিনা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে, তার বন্ধু বান্ধবের বিভিন্ন রকমের সাকসেস স্টোরি দেখছে, হয়তো কোনো বন্ধু গাড়ি কিনলো, হয়তো কেউ বিয়ে করেছে, হয়তো কারো বাচ্চা হলো, সেটা দেখে সে কি করছে, নিজের মনের মধ্যে একটা কষ্ট পাচ্ছে, হতাশা পাচ্ছে, বা হয়তো সে একাকিত্বে ভুগছে। তাই আপনি এক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি বা 200 পোটেন্সি কিন্তু আপনি সেবন করতে পারেন। মনে রাখবেন দর্শকবৃন্দ যে এই ঔষধগুলোই বেশিরভাগ সময়ে এই সমস্যাতে বা এই ধরনের লক্ষণে আমরা কিন্তু বেশি ব্যবহার করি। যদি আপনার ক্ষেত্রে এসব লক্ষণ থাকে বা এই ঔষধের মধ্যে যে কোনো একটা ঔষধের লক্ষণ রয়েছে, সেই ঔষধের আপনি যে কোনো একটি পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে যদি আপনি 6 পোটেন্সি সেবন করেন তাহলে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি 30 পোটেন্সি কোনো একটা ঔষধের সেবন করেন তাহলে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে আপনি কিন্তু পরপর 3 দিন বা 4 দিন আপনার সুবিধা মতো আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি কোনো ঔষধের 200 পোটেন্সি সেবন করেন তাহলে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন বা 3 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দিনে একবার আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি দেখেন যে না, এই ঔষধগুলো সেবন করে আমার কোনো সমস্যার চেঞ্জেস হয়নি বা ঔষধগুলো সেবন করার পরে আমার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। যারা প্রেগনেন্ট মহিলারা আছেন বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বা হয়তো 8-9 বছর বয়সের বাচ্চা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধগুলো সেবনের পূর্বে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। কারণ মনে রাখবেন দর্শকবৃন্দ, যদি আপনি ঠিকঠাক করে আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রা ঠিক করেন বা নিজেকে যদি ডিজিটাল ডিটক্স করতে পারেন, তাহলে এই ঔষধগুলো আপনার জন্য খুব ভালো রকম কাজ করবে। যদি আপনি ভাবেন যে শুধু আমি ঔষধ খাবো, আমার অভ্যাস কমে যাবে বা আমি মোবাইল ফোন ঘাঁটা কমিয়ে দেবো, এরকমটা কিন্তু কিছুই হবে না। বা আপনি হয়তো যদি ভাবছেন যে এই অভ্যাসটা শুধুমাত্র তরুণ প্রজন্মের, সেটা কিন্তু নয়। এই অভ্যাসের মধ্যে বা এই যে নমোফোবিয়া, এই যে অনুভূতি বা এই যে লক্ষণ, আমরা কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা অ্যাডাল্টদের মধ্যে, গৃহিণীদের মধ্যে বা হয়তো ধরুন বয়স্ক মানুষদের মধ্যে, অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তাই আপনার উচিত যে এই লক্ষণটাকে বা এই সমস্যাটাকে অবহেলা না করে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ করা, তার পরামর্শ মতো ঔষধ সেবন করা। দরকার পড়লে যদি আপনি দেখেন যে না, অভ্যাসটা আরও বেশি ছড়িয়ে গেছে বা খুব বেশি ছড়িয়ে গেছে বা হয়তো ধরুন কারোর জন্য আপনি ভাবছেন, তাহলে আপনি সেক্ষেত্রে কোন একটা মনোরোগ বিশেষজ্ঞর সাথেও কথা বলতে পারেন, তার কাউন্সেলিং লাগতে পারে। এতে দেখবেন যে আপনার যা সমস্যা বা আপনার ফ্যামিলির যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ করুন, এবং হোয়াটসঅ্যাপ করার পর আপনি আপনার টাইম ডেট নিয়ে আপনি পেইড কনসালটেশন নিতে পারেন। যদি আপনার এই টাইপের কন্টেন্ট আরও দেখতে পছন্দ হয় বা আপনি দেখতে ভালোবাসেন, অবশ্যই আপনি যে কোনো ভিডিও নিচে এসে কমেন্ট করবেন যে আপনি কি টাইপের টপিক চান বা কি বিষয়ে আলোচনা আপনি শুনতে চান। আমরা চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি সেই আলোচনাটা নিয়ে আসার আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।